আপনারা দেখছেন একুশে টেলিভিশন। টেকসই ভবিষ্যতের জন্য সাহসী পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রীর আহ্বান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় 6 সুপারিশ। বিশ্বের 100টি পরিবেশ বান্ধব কারখানার মধ্যে 39টি বাংলাদেশে। তৈরি পোশাকের ক্রেতা আকর্ষণে রাখছে ভূমিকা। আইন প্রয়োগে শিথিলতার কারণে বন্ধ হচ্ছে না পলিথিন ব্যবহার, বিকল্প ব্যবস্থার তাগিদ বিশেষজ্ঞদের। এবং নিজেদের মতবিরোধ নিয়ে বিব্রত তালেবান সরকার, তীব্র হচ্ছে অর্থনৈতিক সংকট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে বিলুপ্ত হয়ে যাওয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা রক্ষায় অনন্য পদক্ষেপ, স্বরলিপি সংগ্রহ করে বই প্রকাশ। টেকসই ভবিষ্যতের জন্য সাহসী ও জোরালো পদক্ষেপ গ্রহণে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার সকালে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা বিষয়ক বিশ্ব নেতৃবৃন্দের রুদ্ধদ্বার বৈঠকে 6টি সুপারিশ পেশ করেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস যৌথভাবে এ বৈঠকের আয়োজন করেন। শেখ হাসিনা তার প্রস্তাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে প্যারিস চুক্তির কঠোর প্রয়োগের আহ্বান জানান। উন্নত দেশগুলোর কাছ থেকে বার্ষিক $100 বিলিয়ন জলবায়ু তহবিল আদায়ের উপরও জোর দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বিশ্বের সেরা 100টি পরিবেশ বান্ধব কারখানা বা গ্রিন ফ্যাক্টরির মধ্যে 39টি বাংলাদেশে। এসব সবুজ কারখানা বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি শুধু উজ্জ্বলই করছে না, তৈরি পোশাকের ক্রেতা আকর্ষণও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আর এসব কারখানায় কাজ করে খুশি কর্মীরাও। তৌহিদুর রহমানের রিপোর্ট। ভয়াবহ অগ্নিকাণ্ড কিংবা ভবন ধসে হাজারো শ্রমিকের নির্মম মৃত্যু। একসময় বাংলাদেশের কারখানার কর্মপরিবেশ নিয়ে এমন বার্তা মাঝে মাঝে পেত গোটা বিশ্ব। কিন্তু গত এক দশকে বদলে গেছে চিত্র। দেশের প্রায় সব ধরনের রপ্তানিমুখী শিল্প কারখানার কর্মপরিবেশ এখন বিশ্বমানের। এর মধ্যে 39টি অবস্থান করছে বিশ্বের শীর্ষ 100টি সেরা কারখানার তালিকায়। পরিবেশ বান্ধব এসব গ্রিন ফ্যাক্টরি এখন বিশ্বের রোল মডেল। শিল্প কারখানা থেকে কার্বন নিঃসরণে বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা, বদলে যাচ্ছে জলবায়ু। তাই পরিবেশ বান্ধব কারখানার প্রতি ঝুঁকছেন বাংলাদেশি উদ্যোক্তারা। প্রতি বছরই দেশে বাড়ছে গ্রিন ফ্যাক্টরির সংখ্যা। রপ্তানি প্রবৃদ্ধির সাথে ঘটছে সবুজ বিপ্লব। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের দেয়া সনদে বিশ্বসেরা পরিবেশ বান্ধব কারখানার মধ্যে বাংলাদেশের রেমি হোল্ডিংস শীর্ষে। গোটা কারখানাটি সবুজে মোড়ানো, প্রতিটি জায়গায় আধুনিকতার ছোঁয়া, সবই পরিবেশ বান্ধব। সূর্যের আলো আর সৌরশক্তির সর্বোচ্চ ব্যবহার হচ্ছে রেমি হোল্ডিংসে। কারখানার তাপমাত্রা নিয়ন্ত্রণে চলছে বিশেষ বৈদ্যুতিক পাখা। ভিতরে আসি না বাহিরে আসি তা বোঝা যায় না, সূর্যের আলো পাই, সব দিক দিয়ে ভালো লাগে। আগে পায়ে কাজ করতাম, ওই জিনিসগুলো আপনার এখন আর করা লাগে না। গ্রিন পথে চারিদিকে গাছগাছালি ভরা, ভালো অক্সিজেন পাওয়া যায়, ভালো স্কাইলাইট আছে যাদের আমরা দিনের আলোর মতো কাজ করতে পারি। কেবল সবুজ নয়, নারায়ণগঞ্জের আদমজি এলাকার এই কারখানার শ্রমিক কর্মচারীরা পাচ্ছেন আন্তর্জাতিক মানের সব সুবিধা। আধুনিক মেশিনারিতে চলছে পুরো উৎপাদন কার্যক্রম। আমাদের হোম ইউজে আমরা 80 কিলোওয়াটস ফ্যান ইউজ করি, বাট এটা 35 কিলোওয়াটস। সো এখানে হিউজ পরিমাণ এনার্জি সেভ হচ্ছে। HBLS ফ্যানগুলো দেখেন, ইটস কল্ড হাই ভলিউম লো স্পিড। এটা টোটাল এনভায়রনমেন্টকে মানে আমাদের এয়ারটাকে ডিস্ট্রিবিউট করতেছে কুলিং সিস্টেমগুলো। বর্জ্য শোধনে বসানো হয়েছে অত্যাধুনিক ইটিপি। সব মিলিয়ে অন্য 10টি কারখানার চেয়ে রেমি হোল্ডিংস সত্যি ব্যতিক্রম। এদিকে ছাদের বিশাল এলাকা জুড়ে নানা ধরনের ফুল ফলের গাছে গড়ে তোলা হয়েছে মনোমুগ্ধকর বাগান। গাছের ফাঁকে ফাঁকে বসানো হয়েছে ডেলাইট সিস্টেম। দেশ এবং পরিবেশের কথা মাথায় রেখে উদ্যোক্তারা এখানে অতিরিক্ত বিনিয়োগ করেছেন।
স্বাভাবিকভাবেই এখানকার উৎপাদন খরচও অন্য কারখানার চেয়ে বেশি। তাই তো ক্রেতা এবং সরকারের কাছ থেকে তারা একটু সহায়তা কামনা করতেই পারে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, আদমজি, নারায়ণগঞ্জ। নিষিদ্ধ হলেও বিকল্প না থাকার পাশাপাশি আইন প্রয়োগের শিথিলতার কারণে বন্ধ করা যাচ্ছে না পলিথিনের ব্যবহার। পলিথিনের অবাধ ব্যবহারের ফলে বর্ষায় দুর্ভোগের অন্ত নেই নাগরিকদের। সামান্য বৃষ্টিতেই ডোবে শহরাঞ্চল। শুধু তাই নয়, পরিবেশ তো বটেই, মানব স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে পলিথিন। দ্রুতই পলিথিন ব্যবহার বন্ধে বিকল্প ব্যবস্থা নেওয়ার তাগিদ পরিবেশবিদদের। মানিক শিকদার রিপোর্ট। চাল, ডাল, মাছ, মাংস, সবজি যাই কেনা হোক না কেন পলিথিনে ভরেই ক্রেতার হাতে দেন দোকানি। রাজধানীর কাউরান বাজার, শ্যামলী, মোহাম্মদপুর, বাড্ডার মতো দেশের সব বাজারেই পলিথিনের অবাধ ব্যবহার। নিষিদ্ধ হলেও কারো কোনো বিকার নেই, যেন কেউ কিছু জানেই না। প্রশাসন থেকে তোমার সমস্যা নাই, ব্যাপার হচ্ছে পলিথিন তো খুচরা বাজারে বেচে, ওই হিসেবে আমরা কিনে আনি চাউল বেশি। কিছুদিন আগে দেখলাম যে প্লাস্টিকের বিষয় নিয়ে একটা অভিযান চলছিল, পরে কতদিন প্লাস্টিক বন্ধ ছিল, পরে চটের ব্যাগ, চটের বস্তা বাইরে ছিল, এখন আবার যে চটের বস্তাও বন্ধ, ব্যাগও বন্ধ। ছোট হোক বড় হোক সব জায়গায় হলো প্লাস্টিক জাতীয় ব্যাগ। আমার কাছেও প্লাস্টিক জাতীয় ব্যাগ, যেটা মার্কেট যখন যেরকম চলে এরকম আমাদের তো রাখতে হয়। এভাবে বিনামূল্যে পাওয়া পলিথিনের জন্য চরম মূল্য দিতে হচ্ছে শহরাঞ্চলের মানুষদের। একবার ব্যবহারের পরেই যেখানে সেখানে ফেলা হচ্ছে পলিথিন। এই পলিথিনগুলো জমা হচ্ছে ড্রেনে, তাই সামান্য বৃষ্টিতেই দেখা দিচ্ছে জলাবদ্ধতা। পলিথিন থাকলে আমাদের ড্রেনে বা কিছুতে হলে ড্রেনে জাম হয়ে যায়, বেশিরভাগ পাইবে। এটা সমস্যা করে বেশি, পলিথিন সরে না, তাইতে পানি জাম ধরে থাকে। শুধু জলাবদ্ধতাই নয়, পুকুর, নদী, সাগর, কৃষি জমিও দূষিত হচ্ছে প্লাস্টিক পলিথিনে। আমার জলাবদ্ধতা সৃষ্টি করে, আমার কৃষি উৎপাদন ব্যাহত করে এবং মৎস্য সম্পদের মাধ্যমে এটা আমাদের শরীরে চলে এসে আমাদের শরীরের জনস্বাস্থ্যের এটা ক্ষতি করে। কিন্তু সম্প্রতি গবেষণায় দেখা গেছে যুক্তরাজ্যে যে পলিথিন 1000 বছরও ধ্বংস হয় না। পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আর্থ ডে নেটওয়ার্কের প্রতিবেদনে প্লাস্টিক দূষণকারী শীর্ষ 10-এর মধ্যে আছে বাংলাদেশ। শুধু রাজধানীর 1200 কারখানায় উৎপাদন হচ্ছে নিষিদ্ধ পলিথিন। বাধা দেওয়ার যেন কেউই নেই। যখন পলিথিন বাংলাদেশ নিষিদ্ধ করে, সারা বিশ্বে এটা প্রশংসিত হয়েছে এবং বাংলাদেশ প্রথম দেশ। কিন্তু এখন পৃথিবীর অনেক দেশই কিন্তু পলিথিন নিষিদ্ধ আছে। আমাদের যে আইন, সেই আইন বাস্তবায়নের গাফিলতি আছে এবং প্রধানত এই আইন বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে পরিবেশ অধিদপ্তরের। দ্রুত পলিথিনের ব্যবহার বন্ধ করে বিকল্প হিসেবে চট বা কাপড়ের ব্যাগ ব্যবহারে সরকারের আরও কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। আজ বিশ্ব শান্তি দিবস। যুদ্ধ নয়, শান্তি এই দিবসের মূল প্রতিপাদ্য। বিশ্বকে যুদ্ধমুক্ত করতে 1981 সালে প্রথমবারের মতো জাতিসংঘ বিশ্ব শান্তি দিবস ঘোষণা করে। পৃথিবী থেকে হিংসা, বিদ্বেষ ও হানাহানি দূর করে বাসযোগ্য করতে প্রতি বছর দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এই দিনে বিশ্বের নানা প্রান্তের গুণী ব্যক্তিদের শুভেচ্ছা দূত হিসেবে ঘোষণা দেয় জাতিসংঘ, যারা শান্তি স্থাপনে দেশে দেশে কাজ করে থাকেন। আফগানিস্তান প্রসঙ্গ। ব্রিটেনে আশ্রয় চাওয়া আফগান নাগরিকদের ইমেইল প্রকাশিত হওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্ত শুরু করেছে ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর। এদিকে নিজেদের মতবিরোধ নিয়ে বিব্রত তালেবান সরকার, আর যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের মানুষ রয়েছেন অর্থনৈতিক দৈন্যদশায়। আজহারুল ইসলামের রিপোর্ট। আফগানিস্তানে যারা ন্যাটো বাহিনী অথবা সাবেক আফগান সরকারের জন্য কাজ করেছেন, তাদের খুঁজে বের করতে দরজায় দরজায় যাচ্ছে তালেবান সদস্যরা। এদিকে যেসব আফগান নাগরিক ব্রিটিশ বাহিনীর হয়ে কাজ করেছেন, তাদের ইমেল ঠিকানা সম্পর্কিত তথ্য ফাঁস হওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী। যেসব আফগান ব্রিটেনে আশ্রয় চেয়েছেন, তাদের সংখ্যা 250-র বেশি। তবে ইমেল কেলেঙ্কারির বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর থেকে ক্ষমা চাওয়া হয়েছে। এদিকে ক্ষমতা দখল করলেও অন্তদ্বন্দ্বের খবর বেরিয়ে আসায় বিব্রত তালেবান সরকার। যদিও তাদের দাবি, সমমনা গ্রুপগুলোর মধ্যে পরিবারের চেয়েও ভালো সম্পর্ক রয়েছে।
সংবাদ মাধ্যমগুলো বলছে, নগদ অর্থের সংকট তীব্র আকার ধারণ করেছে আফগানিস্তানে। বিদেশ থেকে পণ্য আনার ব্যয় পরিশোধ করতে না পারায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 15 দফা দাবি, আজ থেকে সারা দেশে 72 ঘন্টা ট্রাক কাভার্ড ভ্যান ধর্মঘটের ডাক। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। বর্ধিত আয়কর বাতিল সহ 15 দফা দাবিতে আজ ভোর 6টা থেকে 72 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক শ্রমিকরা। মহাসড়কে চাঁদাবাজি সহ নানা হয়রানির অভিযোগে রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনালে সমাবেশ করে বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন ও কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন। সমাবেশ থেকে চাঁদাবাজি ও হয়রানিমূলক নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান মালিক ও শ্রমিকরা। সমাবেশ থেকে শ্রমিক নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। বাগেরহাটে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুরোগ। সর্দি কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তারা। বাগেরহাট প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। বাগেরহাট হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। শিশু ওয়ার্ডে জায়গা না হওয়ায় মেঝেতেই চলছে চিকিৎসা। 5 দিন আসছি, শ্বাসকষ্ট আর কাশি ছিল, আর আগের থেকে এখন এখানে নিউমোনিয়া ওষুধটাই বর্তমান ইঞ্জেকশনটা কেনা লাগতেছে, সেইটা দিয়ে চিকিৎসা চালাচ্ছে। এখান থেকেও কিছুটা দেয় আমাদের। নিউমোনিয়া আক্রান্তদের চিকিৎসায় বেগ পেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। 0 থেকে 14 বছর পর্যন্ত বাচ্চা অ্যাডমিট হচ্ছে। রোগীর সংখ্যা মানে বর্তমানে আমাদের বেড যে সংখ্যা তার থেকে 4-5 গুণ রোগী হচ্ছে যে অ্যাডমিট হচ্ছে। এই চিকিৎসা সেবা থেকে অনেক হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্রতিদিন আউটডোরে প্রায় 200-র মতো আমরা শিশু রোগী তারা সেবা নিচ্ছে আমাদের হাসপাতাল থেকে। সিজন চেঞ্জ, মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে গরম, মাঝে মাঝে খুব ভ্যাপসা গরম, ভাদ্র মাসের গরম, তো বাচ্চারা আসলে খুব দ্রুত ঘেমে যায়, তো ওই ঘাম থেকে সংক্রমণটা হয় সবচেয়ে বেশি। গত 1 মাসে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রায় 6000 শিশু। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। রংপুর শহরে 5 দিন ধরে চলছে বিদ্যুতের লোডশেডিং। সকাল থেকে গভীর রাত, আবার কখনো সারা রাত ধরে চলছে লোডশেডিং। ফলে জনজীবন অচল হওয়ার পাশাপাশি বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের পড়াশোনা। অন্যদিকে বিদ্যুতের অভাবে নগরীর শপিং মল ও মার্কেটগুলো বন্ধ হবার উপক্রম। লোডশেডিং বন্ধের প্রতিবাদে এরই মধ্যে বিক্ষোভ করেছে নগরবাসী। এদিকে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হয় এই সমস্যা তৈরি হয়েছে বলে জানালেন প্রকৌশলী। এটি সচল হতে আরও 10 দিন সময় লাগবে বলে জানান তিনি। যেটা পুড়ে গেছে সেটা আমাদের অপসারণ করতে হবে এবং সেখানে স্থাপন করতে বেশ কিছুদিন সময় লাগবে। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। মৌলভীবাজার জেলায় রয়েছে প্রায় 90টিরও বেশি ক্ষুদ্র নৃ জাতিগোষ্ঠী। এদের রয়েছে নিজস্ব সংস্কৃতি ও স্বরলিপি। সংরক্ষণের অভাবে অনেক জাতি হারিয়ে ফেলেছেন তাদের নিজস্ব ভাষার হরফ। হারিয়ে যাওয়া এই হরফ সংরক্ষণ করে রোমান ভাষায় ছাপিয়ে 5টি ক্ষুদ্র নৃ জাতিগোষ্ঠীর জন্য কয়েক হাজার বই বিতরণ করেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ককে কোক, খকে সাম, গকে লাই, ঘকে মিত, উমকে পা, এভাবে মণিপুরি, খাসি, সাদ্রি সহ 5টি আদিবাসী জাতিগোষ্ঠীর শিশুরা পড়ছে বাংলা ভাষার পাশাপাশি তাদের নিজস্ব ভাষার হরফের বই। মণিপুরীদের মেতেইদের যে বইগুলো দেওয়া হয়েছে স্কুলে, সেখান থেকে আমাদের অনেক উপকার হয়েছে। স্কুলে দেওয়ার কারণে বইগুলো বাচ্চাগুলো বাসায় পড়তে পারতেছে। আমার ভাষার বই পেয়েছি, আমি পড়তেছি। স্কুলের বইয়ের সাথে সাথে আমি আমাদের মণিপুরি ভাষায় স্বরলিপিও পড়তে পারছি। ছেলেমেয়েগুলা নিজের ভাষার বই পড়তে পারতেছে। মৌলভীবাজারের 7 উপজেলায় প্রায় লাখো আদিবাসীর বাস, যাদের বেশিরভাগের বসবাস শ্রীমঙ্গলে।
এর মধ্যে খাসি, মণিপুরি, গারো, সাদ্রি, সাঁওতাল, মুন্ডা, ত্রিপুরা ও পাঙ্গন সহ 37টি জাতি রয়েছে সরকারি তালিকায়, যাদের প্রত্যেকেরই ছিল নিজস্ব ভাষা ও সংস্কৃতি, যা আজ বিলুপ্তির পথে। আমাদের বাচ্চারা যেন আমাদের ভাষা দিয়ে শিক্ষা পায়। আমাদের কোনো নিজস্ব বিদ্যালয় নেই, ঘরের ভিতরে আমরা ভাষা বলা হয়, আর স্কুলে আমরা এটা প্রচলন করতে পারি না। এই পাঠ্যপুস্তক আমাদের নিজের ভাষায় যাতে অনুমোদিত হয়। এই বই পড়ানোর জন্য আমাদের টিচার অনেক সংকট। তাদের এই ভাষা পড়তে পেরে তারা যে আনন্দিত, উল্লাসিত, সেই ভাষাটা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া এসব ভাষা সংরক্ষণে এগিয়ে এসেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। তিনি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জায়গা থেকে মণিপুরি, খাসি, সাদ্রি সহ 5টি জাতিগোষ্ঠীর স্বরলিপি সংগ্রহ করে বই আকারে প্রকাশ করেন। এরপর 84টি স্কুলে তা দেন। আমরা 5টি মাতৃভাষার বই আমরা প্রকাশ করেছি। বিভিন্নভাবে সংগ্রহ করে আমরা এই বই প্রকাশ করে তাদেরকে আমরা পৌঁছেছি। নিজেদের ভাষায় বই পেয়ে খুশি তারা। চেষ্টা করব যে নিজের ভাষাতে নিজের আমরা জানতে পারি। ভাষা সংরক্ষণের এ ধরনের উদ্যোগ দেশের অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যেও ছড়িয়ে যাবে এ প্রত্যাশা তাদের। মাসুমা লিসা, 21 টেলিভিশন। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নারী বিশ্বকাপ বাছাইয়ে 20 সদস্যের দল ঘোষণা, বাদ পড়লেন পান্না ও সানজিদা। আসন্ন নারী বিশ্বকাপ বাছাইয়ের জন্য 20 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে জায়গা হয়নি 2 অভিজ্ঞ ক্রিকেটার পান্না ঘোষ ও সানজিদা ইসলামের। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছে ফারিয়া ইসলাম তৃষ্ণা ও দিশা বিশ্বাস। প্রায় 10 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় বিশ্বকাপ বাছাইয়ের 2 মাস আগেই স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে, যাতে দলের খেলোয়াড়রা নিজেদের স্কিল ও ফিটনেস সেরা পর্যায়ে নিয়ে যেতে পারেন। 2022 সালে নিউজিল্যান্ডে হতে যাওয়া টুর্নামেন্টে স্বাগতিক ছাড়াও টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। আগামী 16 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত 10 দলকে নিয়ে জিম্বাবুয়েতে হবে বিশ্বকাপ বাছাই পর্ব। এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। টেকসই ভবিষ্যতের জন্য সাহসী পদক্ষেপ গ্রহণের প্রধানমন্ত্রীর আহ্বান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় 6 সুপারিশ। বিশ্বের 100টি পরিবেশ বান্ধব কারখানার মধ্যে 39টি বাংলাদেশে, তৈরি পোশাকের ক্রেতা আকর্ষণে রাখছে ভূমিকা। আইন প্রয়োগে শিথিলতার কারণে বন্ধ হচ্ছে না পলিথিন ব্যবহার, বিকল্প ব্যবস্থার তাগিদ বিশেষজ্ঞদের। এবং নিজেদের মতবিরোধ নিয়ে বিব্রত তালেবান সরকার, তীব্র হচ্ছে অর্থনৈতিক সংকট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21-এর সাথেই থাকুন।